হ্যাঁ কালো হয়েছে। আমার ঘর আমার স্কুল এই অনলাইন ক্লাসে সকল আমার সুপ্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ, শুভেচ্ছা। তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো, তোমার অভিভাবক সহ সকলে ভালো থাকে, সুস্বাস্থ্য কামনা করছি আমি। আর তোমরা ভালো থেকে আমার এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করো, যে যেখানে আছো আমার এই অনলাইন ক্লাসটি উপভোগ করো। আমি প্রতাপচন্দ্র রায়, সহকারী শিক্ষক বিজ্ঞান, গুলিয়াহুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়। আজকে আমি নবম শ্রেণীর রসায়ন বিষয়ের তৃতীয় অধ্যায়ে আইসোটোপ, পারমাণবিক ভর এবং আইসোটোপের শতকরা হার থেকে মৌলের ভর, আপেক্ষিক ভর নির্ণয় নিয়ে আলোচনা করব এবং আলোচনার সাপেক্ষে তোমরা আমার ক্লাসটি উপভোগ করে যদি বুঝতে অসুবিধা হয় আমার সাথে কমেন্ট করে সমস্যাটা সমাধান করে নেবে। আমি প্রথমে শুরু করি যে আইসোটোপ কি। আইসোটোপ হচ্ছে কোনো একটি মৌলের যদি ভর সংখ্যা ভিন্ন হয় এবং পারমাণবিক সংখ্যা এক হয় তাহলে সেই মৌলকে পরস্পরের আইসোটোপ বলা হয়। কি বললাম আমি, যে কোনো একটি মৌলের যদি পারমাণবিক সংখ্যা এক হয় এবং ভর সংখ্যা ভিন্ন হয় তাকে ওই মৌলের পরস্পরের আইসোটোপ বলা হয়। উদাহরণস্বরূপ আমি যদি বলি ক্লোরিনের দুটি আইসোটোপ, একটা হয়েছে যে এখানে ক্লোরিনের হইল 17 আর 35 হইল ভর সংখ্যা, ও আরেকটা হইল ক্লোরিনের 17, ভর সংখ্যা হলো 37। তাহলে আমরা সংজ্ঞায় বলছি কি যে আইসোটোপ কি, যে কোনো একটি মৌলের যে কোনো মৌলের যদি পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা বলা হয়, এই পারমাণবিক বা প্রোটন সংখ্যা যদি সমান হয় এবং ভর সংখ্যা যদি ভিন্ন হয় তবে একে অপরের ওই মৌলের আইসোটোপ বলা হয়। আমরা এই উদাহরণ থেকে দেখলাম যে ক্লোরিন পরমাণুর এখানে ভর সংখ্যা 17, এখানেও পারমাণবিক সংখ্যা 17, এখানেও পারমাণবিক সংখ্যা 17 বা প্রোটন সংখ্যা 17, যেটা আমরা জানি যে প্রোটন সংখ্যা কি পারমাণবিক সংখ্যা বলা হয়। এখানে প্রথম যে ক্লোরিনের 17 পারমাণবিক সংখ্যা এবং ভর সংখ্যা আছে 35, দ্বিতীয় ক্লোরিন যেখানে আছে তার পারমাণবিক সংখ্যা 17 এবং ভর সংখ্যা 37। তাহলে সংখ্যাটা কি হলো, যে মৌলের যদি পারমাণবিক সংখ্যা সমান থাকে ভর সংখ্যা ভিন্ন হয় তাকে পরস্পরের আইসোটোপ বলা হয়। তাহলে এখানে আমরা ভিন্ন দেখলাম ভর সংখ্যা 35 এবং 37। আমরা জানি ভর সংখ্যা কি, প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। প্রোটন যোগ নিউট্রন সংখ্যা সমান ভর সংখ্যা। তাহলে আমরা আইসোটোপের যে ভর সংখ্যা পাইছি, ভর সংখ্যা ভিন্ন। প্রোটন যদি 17টি হয়, নিরপেক্ষ মৌল যার চার্জ নাই, চার্জবিহীন মৌলের প্রোটন এবং নিউট্রন সংখ্যা সমান, প্রোটন এবং ইলেকট্রন সংখ্যা সমান, নিউট্রন সংখ্যা ভিন্ন হবে। প্রোটন এবং নিউট্রন সংখ্যা মিল হয় ভর সংখ্যা, এখানে দেখা গেছে একটা 35 একটা 37। তাহলে যদি আমার এইটার পারমাণবিক সংখ্যা 17 হয় বা প্রোটন সংখ্যা 17 হয় তাহলে নিউট্রন সংখ্যা হবে কত, 35 থেকে যদি আমরা 17 বিয়োগ করি তাহলে হবে 18। এটা হচ্ছে যে ইলেকট্রন সংখ্যা। নিউট্রন সংখ্যা। তাহলে দ্বিতীয় যে আইসোটোপটার ভর সংখ্যা 17 আর
পারমাণবিক সংখ্যা আছে 37 আছে 17 বিয়োগ করলে থাকে যে 20 নিউটন সংখ্যা। তাহলে দেখা গেছে যে আইসোটোপের যে ভর সংখ্যা দেওয়া থাকে একই মৌলের ভিন্ন ভিন্ন ভর সংখ্যা, এই ভর সংখ্যা ভিন্ন হয় নিউটন সংখ্যার জন্য। তাহলে নিউটন সংখ্যা কম বেশির কারণেই মূলত আইসোটোপ হয়। তাহলে এই জন্য ভিন্ন ভিন্ন আইসোটোপ হয়। এখানে দেখা গেছে যে নিউটন এসে এটার 18, এটা 20, কিন্তু দুইটারই প্রোটন সংখ্যা বা পরমাণু সংখ্যা সমান আছে। তাহলে আমরা পাইলাম কি যে আইসোটোপের সংখ্যা পাইলাম এবং আইসোটোপ একটা উদাহরণ দিয়ে করলাম। এভাবে হাইড্রোজেনের 60টি আইসোটোপ আছে, কিন্তু প্রকৃতিতে 3টি আইসোটোপ আছে। যে 3টি আইসোটোপে একটু দেখিয়ে নিই। একটা হলো H11, পরমাণু সংখ্যা 1, ভর সংখ্যা 1, আরেকটা আছে on 2, আরেকটা আছে on 3। এই জায়গায় দেখা গেছে যে পারমাণবিক সংখ্যা তিনটারই 1, 1 1 1। ভর সংখ্যা হলো একটা 1, একটা 2, একটা 3। তাহলে ভর সংখ্যা ভিন্ন। এই ভর সংখ্যা ভিন্নের কারণে মূলত হাইড্রোজেনের 3টি আইসোটোপ পরস্পর একে অপরের আইসোটোপ বলে। তাহলে আমরা শিখলাম যে আইসোটোপ কি, এবং আইসোটোপ উদাহরণ থেকে আমরা জানলাম যে আসলে যদি ভর সংখ্যা ভিন্ন হয় তাহলে পারমাণবিক সংখ্যা এক হলে তার পরস্পরের আইসোটোপ বলে। তো এখানে দেখলাম আমরা দুটো উদাহরণ থেকে যা দুটো মৌলেরই পারমাণবিক সংখ্যা 1 ছিল এবং ভর সংখ্যা ভিন্ন ছিল। উদাহরণস্বরূপ আরেকটা দিই, যেমন অক্সিজেনের এখানে আছে 8 অক্সিজেন, আর আছে 16, আরেকটা আছে 8 17, আরেকটা আছে 8 18। এখানেও অক্সিজেনের 3টা আইসোটোপ আছে, একটা হলো অক্সিজেন 16, আরেকটা হলো 17, একটা 18। তাহলে ভর সংখ্যা ভিন্ন ভিন্ন, কিন্তু পারমাণবিক সংখ্যা তিনটারই 1। তাহলে এই জন্য ভর সংখ্যা যদি ভিন্ন হয় আর পারমাণবিক সংখ্যা যদি 1 হয় তাহলে পরস্পর আইসোটোপ বলে। তাহলে আমরা আইসোটোপ শিখলাম। এখন আমরা জানবো যে আপেক্ষিক পারমাণবিক ভর কি। আপেক্ষিক পারমাণবিক ভর কেন প্রয়োজন? যেহেতু আমরা জানি যে পারমাণবিক ভর এটা হচ্ছে যে প্রোটন এবং নিউট্রনের ভরের, প্রোটন এবং নিউট্রনের ভরকে পারমাণবিক ভর বলা হয়, ভর সংখ্যা বলা হয়। তা এখানে দেখা গেছে যে যেমন অক্সিজেনেরই যদি 8 হয় নিউট্রন আর 8 যদি হয় প্রোটন, তার দুই মিলে 16। কিন্তু যেমন ক্লোরিনের দেখা গেছে যে 35 আর 37। আবার ক্লোরিনে আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে 35.5। এর জন্য গড় আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করতে হবে। গড় আপেক্ষিক পারমাণবিক ভর বাইর করলে তাহলে আমরা মূলত একটি মৌলের প্রকৃত আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো, জানতে পারবো। প্রথমে আমরা জানি যে আপেক্ষিক পারমাণবিক ভর কি। আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে একটি পরমাণুর ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 দিয়া যদি ভাগ করি তাহলে যে সংখ্যাটি পাওয়া যাবে সেই সংখ্যাটি হচ্ছে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর। কার্বন 12 আইসোটোপের ভরের পারমাণবিক ভরের 1/, অথবা এটাকে লেখা হয় বা 1.66 × 10⁻⁻24 গ্রাম। 1.24 গ্রাম। তাহলে এই সংখ্যাটা আসলে কিভাবে কার্বন 12 আইসোটোপের পারমাণবিক ভরের 12 সমান 1.66 এত আসলে কিভাবে? আমরা যদি এখানে 12 কার্বন 12 আইসোটোপের ভরের 12 অর্থাৎ 12 দিয়ে ভাগ করলে 1 হয়। এই সংখ্যাটাকে যদি আমরা একটি পরমাণুর ভর, যেটাকে বলা হয় সংখ্যা, পারমাণবিক সংখ্যা, অ্যাভোগাড্রো যে সংখ্যা আছে, অ্যাভোগাড্রো সংখ্যা আছে 6.023 × 10⁻⁻23। এইটাকে দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে আমার এই সংখ্যাটা আসবে 1.66 × 10⁻⁻24। এখানে যেহেতু কার্বন আইসোটোপের পারমাণবিক ভরের 12 এখানে 12 দিয়ে আমরা এটাকে টোটালটাকে যদি একটি পরমাণুর সংখ্যা
যেটাকে বলে অ্যালফাবেট সংখ্যা, সেই অ্যালফাবেট সংখ্যা দিয়ে যদি ভাগ দিই তাহলে আমরা এই সংখ্যাটা পাবো 1.66 × 10⁻24 গ্রাম। তাই এখন উদাহরণস্বরূপ যদি আমরা যে একটি পরমাণুর ভর বাইর করতে চাই তার আপেক্ষিক পারমাণবিক ভর কত, তাহলে যদি একটি পরমাণুর ভর দেওয়া থাকে, যেমন অ্যালুমিনিয়াম পরমাণু আছে 4.482 × 10⁻23 গ্রাম, 4.482 অ্যালুমিনিয়াম পরমাণুর কি আছে 4.482 × 10⁻23 গ্রাম। এটিকে যদি আমরা 1.66 × 10⁻24 গ্রাম দিয়া ভাগ দিই তাহলে পাওয়া যাবে 13, 26, 27, তাহলে পাওয়া যাবে কত 27। তাহলে এই 27 হচ্ছে অ্যালুমিনিয়াম পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আপেক্ষিক পারমাণবিক ভর আমরা নির্ণয় করব কি দিয়া, যদি কোনো মৌলের একটি পরমাণুর ভর দেওয়া থাকে সেই একটি পরমাণুর ভরকে যদি আমরা কার্বন 12 আইসোটোপের পারমাণবিকের 12 অংশ দিয়ে অথবা 1.66 × 10⁻24 দিয়ে যদি ভাগ করি তাহলে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর পাওয়া যাবে। এই জায়গায় দেওয়া আছে যে আপেক্ষিক পারমাণবিক ভর একক থাকে না কেন, এখানে আপেক্ষিক পারমাণবিক একক নাই, যেহেতু এখানে গ্রাম বা কিছু লেখা নাই, তার কারণ একটা হলো এই ভর দুটো আনুপাতিক অনুপাত হারে থাকে, তাহলে এখানেও গ্রাম আছে নিচে গ্রাম আছে, উভয় পক্ষের গ্রাম বাদ গেলে এখানে আর একক থাকে না, তাহলে আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তার একমাত্র কারণ যে যদি দুটি ভরের অনুপাত আনুপাতিক হারে থাকে তাহলে সেই ভর, এই জন্য আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নেই। তাহলে আমরা জানবো যে আপেক্ষিক পারমাণবিক ভর কি এবং আপেক্ষিক পারমাণবিক ভর কেমনে একটা মৌলের আপেক্ষিক পারমাণবিক কিভাবে বের করা যায়। এরপরে জানবো আমরা আইসোটোপের শতকরা হার থেকে মৌলের গড় আপেক্ষিক ভর নির্ণয় করে কিভাবে। যেমন উদাহরণস্বরূপ উদাহরণ হিসাবে ক্লোরিনের দুইটা আইসোটোপ আছে, একটা হলো 1735, এটার শতকরা হার আছে, আরেকটা আছে ক্লোরিন 1737, আর শতকরা হার আছে এটার আছে 75% ও 25%। এই দুইটা শতকরা হার আছে, এই শতকরা হার থেকে আমরা লেখছে যে আইসোটোপের শতকরা হার থেকে মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে হবে। তাহলে আমরা কিভাবে করব, দুইটা আইসোটোপ আছে, দুইটা আইসোটোপের প্রথম আইসোটোপটার শতকরা হার আছে 75% এবং দ্বিতীয় আইসোটোপটার শতকরা দেওয়া আছে 25%। নিয়ম হলো গড় আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করার আমরা করব বের করার নিয়ম হলো প্রথম আইসোটোপটির ভর সংখ্যা গুণ শতকরা হার যোগ দ্বিতীয় আইসোটোপটির ভর সংখ্যা গুণ শতকরা হার ভাগ হলে 100। তাহলে কি হলো যে গড় আপেক্ষিক পারমাণবিক ভর বের করার হলো যে একটি মৌলের যে আইসোটোপ দেওয়া থাকবে সেই আইসোটোপ যে শতকরা দেওয়া থাকবে সেই আইসোটোপের ভর সংখ্যাকে যদি তার শতকরা হার দিয়ে গুণ করি এবং দ্বিতীয় আইসোটোপ বা তৃতীয় আইসোটোপ পরপর যে কটা আইসোটোপ থাকবে প্রত্যেকটা আইসোটোপের ভর সংখ্যাকে যদি তার পাঁচ শতকরা হার দিয়ে গুণ করি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর নির্ণয় করতে পারবো। তাহলে এই জায়গায় দেখা গেছে যে এই জায়গায় হয় কত হয় 75 35 ভাগ 75 সমান হয় 26/25 হয় 26/25 যোগ হয় দেয়া 37 গুণ হয়েছে যে 25 9/2 5 ভাগ হয়েছে 100, তাহলে হয়
5 10 2 4 5 9 4 15 5 ভাগ হলো 100 যদি ভাগ করি 35.5। তাহলে আমরা দেখছি যে একটি ক্লোরিন পরমাণুর আপেক্ষিক গড় আপেক্ষিক পারমাণবিক ভর হয়েছে 35.5। এভাবে আমরা প্রত্যেকটা মৌলের যদি শতকরা হার এবং আইসোটোপের পরিমাণ দেওয়া থাকে, আইসোটোপ দেওয়া থাকে, সেই আইসোটোপের ভর সংখ্যাকে তার শতকরা হার দিয়ে যদি আমরা গুণ করে তার দুইটার যদি যোগফল বা তিনটার যোগ করি এবং তাকে যদি 100 দিয়ে ভাগ করি তাহলে আমরা ওই মৌলের গড় আপেক্ষিক পারমাণবিক ভর পাব। এরপরে আমরা জানবো যে যদি শতকরা না দেওয়া থাকে, শতকরা যদি দেওয়া না থাকে তাহলে আমরা কিভাবে এই শতকরা একটা আইসোটোপের শতকরা নির্ণয় করব। তাহলে আমরা জানবো যে এখানে দেওয়া থাকবে একটি মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর দেওয়া থাকবে, যেমন এই ক্লোরিনের কথাই চিন্তা করি যে আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর আছে 35.5। আর দেওয়া থাকবে আইসোটোপে ভর, তাহলে থাকবে যেমন 17 ক্লোরিন 35 ও 17 ক্লোরিন 37, দুটো ভর সংখ্যা দেওয়া আছে আইসোটোপের। তাহলে এখান থেকে আমরা কিভাবে শতকরা হার নির্ণয় করব যে 35 ভর সংখ্যা বিশিষ্ট এই আইসোটোপটির ক্লোরিনের শতকরা হার কত এবং 37 ভর বিশিষ্ট এই আইসোটোপটির শতকরা হার কত। এটা বাই করার নিয়ম হলো, আমরা জানি যেহেতু শতকরা বলতে 100% 100-র ভিতরে যে কোনো একটা আমরা ধরে নিই, যদি মনে করি যে 35 ভর সংখ্যা বিশিষ্ট মৌলটির শতকরা হার x এবং 37 ভর সংখ্যা বিশিষ্ট মৌলটির শতকরা হার হবে তাহলে 100 বিয়োগ x। তাহলে প্রশ্ন মতে হবে 35 গুণ x যোগ 100 বিয়োগ x গুণ 37 সমান হবে দেয়া 35.5। তাহলে কিভাবে বাইর করা যায়? এখন আমরা 35 এর সাথে গুণলে 35x এবং প্লাস 37 দিয়ে গুণ করলে 3700 মাইনাস 37x সমান 35.5। তাহলে ভাগ হবে, এটারে ভাগ হবে 100 সমান 35.5। তাহলে যদি বাই করি তাহলে কি হবে 35x প্লাস 3700 বিয়োগ 37x সমান 35.5। এখানে হয় বিয়োগ করলে থাকে মাইনাস 2x 3550 বিয়োগ 3700 বিয়োগ করলে থাকে মাইনাস 2x সমান থাকে মাইনাস 0.561 150 ওয়েকে মাইনাস বাদ গেলে x ওয়েকে 2 দ্বারা ভাগ করলে থাকে 75। তাহলে আমরা প্রথম যে আইসোটোপটি তার শতকরা হার পেলাম 75। তাহলে দ্বিতীয় আইসোটোপটি কি হবে? এখানে দ্বিতীয় আইসোটোপটি, এখানে যদি আমরা প্রথম আইসোটোপের শতকরা বাদ দেই তাহলে দ্বিতীয় আইসোটোপটি হবে 25। তাহলে কি পাওয়া গেল 37 যুক্ত যে ভর সংখ্যা বিশিষ্ট আইসোটোপ দিয়েছি তার শতকরা হলো 25%। তাহলে এইভাবে আমরা
একটি মৌলের যদি আইসোটোপ দেওয়া থাকে এবং তার যদি আপেক্ষিক পারমিট দেওয়া থাকে, সেই থেকে আমরা তার শতকরা নির্ণয় করতে পারবো এবং এই শতকরার হার থেকে আমরা বলতে পারবো যে প্রকৃতিতে আমার এই যে আইসোটোপ দুটি আছে, এই দুটি আইসোটোপের সবচেয়ে প্রাচুর্যতা ব্যবহার কোনটি বেশি, যার শতকরা হার বেশি তার এই প্রকৃতিতে তার ব্যবহার সবচেয়ে বেশি। তাহলে এখানে এই 35 বর্ষাঙ্ক বিশিষ্ট যে আইসোটোপটি আছে তার হার হচ্ছে 75%, তাহলে এর এই সে প্রকৃতিতে তার ব্যবহারও বেশি। ধন্যবাদ সকলকে এই অনলাইন ক্লাসটিতে। সকলে সুস্থ থাকো, ভালো থাকো। আমি পরবর্তী আবার আপেক্ষিক পানির ঘর থেকে আপেক্ষিক আনুগত্য নির্ণয় করার এটা দেবো। তোমরা এই অংশটুকু একটু বাড়িতে বসে দেখে আসবা এবং আমার এই অংশটা যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরবর্তীতে আমার সাথে কমেন্ট করে শেয়ার করে জেনে নেবা, আমি সমস্যার সমাধান করে দেবো। ধন্যবাদ সকলকে।